নমস্কার। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ভারতের রাজনৈতিক ইতিহাসে আক্ষরিক অর্থেই একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। একটু ভাবুন তো, ২০২৬ সালের ৯ মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই অভূতপূর্ব দৃশ্যটার কথা। শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের নবম এবং রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা কিন্তু শুধু ক্ষমতার একটা সাধারণ পালাবদল ছিল না, এর মাধ্যমে একটানা ১৫ বছরের একটা দীর্ঘ শাসনের অবসান ঘটল। আজকের এই সম্পূর্ণ তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এবং কেন এই অভাবনীয় রাজনৈতিক উত্থানটা সম্ভব হল। এখন যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের পেছনেই তো কিছু গভীর সমীকরণ থাকে, তাই না? আজকের আলোচনার মূল ভিত্তিই হল এই প্রশ্নটা। শুভেন্দু অধিকারীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ঠিক কোন সুনির্দিষ্ট দিকগুলো বা কোন অভিজ্ঞতাগুলো তাকে এই রাজ্যের শীর্ষ পদে পৌঁছতে সাহায্য করল? একটা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শক্তিশালী সরকারকে পরাজিত করার নেপথ্যে আসলে কোন কারণগুলো সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল? চলুন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ডেটা এবং তথ্যের ভিত্তিতে সেই কারণগুলোই খুঁজে বের করা যাক। ঠিক আছে, চলুন সোজা বিষয়টার গভীরে যাওয়া যাক। আজকের আলোচনার একটা খুব পরিষ্কার রূপরেখা রয়েছে। আমরা মূলত এই ৬টা বিষয় নিয়ে কথা বলব। ১. বাংলার প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী। ২. জায়ান্ট কিলার বিজয়। ৩. রাজ্য প্রশাসনে গভীর অভিজ্ঞতা। ৪. বিরোধী দলের শক্তিশালী নেতৃত্ব। ৫. তৃণমূল স্তরের সংযোগ। এবং সবশেষে ৬. পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। শুরুতেই আসি আমাদের প্রথম পয়েন্টে, বাংলার প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী এবং এটি কিভাবে একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার পরিণতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তাকে সর্বসম্মতভাবে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। স্ক্রিনের এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। যাত্রাটা কিভাবে গড়ে উঠেছে তা দেখলে সত্যি অবাক হতে হয়। সে ১৯৯৫ সালে কাঁথির একজন সাধারণ কাউন্সিলর থেকে শুরু, তারপর ২০০৭ সালের ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দেওয়া, ২০১৬তে রাজ্যের পরিবহন মন্ত্রী হওয়া, ২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগদান, আর অবশেষে ২০২৬-এ সোজা মুখ্যমন্ত্রীর চেয়ারে। মানে বোঝাই যাচ্ছে উনি কোনো হঠাৎ উঠে আসা নেতা নন, বরং একেবারে নিচুতলা থেকে নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে ধাপে ধাপে এই জায়গায় পৌঁছেছেন। এবার আসি পর্ব ২তে, জায়ান্ট কিলার বিজয় বা বর্তমান মুখ্যমন্ত্রীকে সরাসরি পরাজিত করার চমকপ্রদ ইতিহাস। এই সংখ্যাটা একবার দেখুন, মাত্র ১,৯৫৬ ভোট। হ্যাঁ, ব্যবধানটা খুব সামান্য মনে হলেও এর গুরুত্ব কিন্তু মারাত্মক, কারণ ২০২১ সালের হাই ভোল্টেজ নন্দীগ্রাম নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে ঠিক এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যবধানে তিনি হারিয়েছিলেন। এত প্রবল চাপের মুখে দাঁড়িয়েও নিজের জমি আর জনসমর্থন ধরে রাখা যা সত্যিই প্রমাণ করেছিল যে তিনি যে কোনো কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে এই স্লাইডে তথ্যটা আরও বেশি ইন্টারেস্টিং। ৫ বছর পর ২০২৬ সালের নির্বাচনে তিনি যে শুধু নিজের আগের জয়টাই ধরে রাখলেন তা নয়, খোদ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ভবানীপুর কেন্দ্র থেকে ১৫,০০০-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জিতে দেখালেন। এটা ছিল একটা সাংঘাতিক প্রতীকী আঘাত যা তার ব্যাপক জনসমর্থন এবং ওই জায়ান্ট কিলার উপাধিতে একেবারে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিল। এরপর আমরা দেখব ৩ নম্বর পয়েন্ট, রাজ্য প্রশাসনে গভীর অভিজ্ঞতা এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তার স্পষ্ট ধারণা। এই পয়েন্টটা খুব ক্রুশাল। নতুন মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো রাজ্যের বিশাল আমলাতন্ত্রকে বোঝা, তাই না? কিন্তু এখানেই তিনি অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন, তিনি ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত পরিবহন মন্ত্রী এবং ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত পরিবেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আর সবচেয়ে বড় রাজনৈতিক আইরনিটা কি জানেন? এই অমূল্য অভিজ্ঞতাটা কিন্তু তিনি পেয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেই, যার বিরুদ্ধেই তাকে পরে সবচেয়ে বড় লড়াইটা লড়তে হয়েছিল। একজন সফল প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করার এই বিষয়টি তাকে শীর্ষ পদের জন্য সেরা পছন্দ করে তুলেছিল। চলুন এগিয়ে যাই ৪ নম্বর পয়েন্টে, বিরোধী দলের শক্তিশালী নেতৃত্ব এবং এই অভাবনীয় উত্থানের স্থপতি হিসেবে তার ভূমিকা। প্রশাসন চালানোর অভিজ্ঞতা তো ছিলই, কিন্তু ২০২৬-এর এই বিশাল পরিবর্তনের আসল ভিতটা তৈরি হয়েছিল ২০২১ সালের পর থেকে। বিরোধী দলনেতা হিসেবে তার পদক্ষেপগুলো ছিল ভীষণ আগ্রাসী আর সুনির্দিষ্ট। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজপথে তীব্র বিক্ষোভ দেখানো হোক, বা নবান্ন অভিযান, কিংবা রাজ্যের দুর্নীতি আর বেকারত্বের মতো স্পর্শকাতর ইস্যুতে কর্মীদের একজোট করা, এই সবকিছুই শুধু দলের ভিত শক্ত করেনি, বরং ২০২৬-এর জন্য একটা বিশাল গণ আন্দোলনের জন্ম দিয়েছিল। এবার আসি ৫ নম্বর বিষয়ে, তৃণমূল স্তরের সংযোগ বা একজন ভূমির সন্তান হিসেবে তার পরিচিতি। দেখুন, তার শিকড় কিন্তু বাংলার মাটিতে বেশ গভীরে পোতা। পূর্ব মেদিনীপুরের করকুলি গ্রামে জন্ম, কাঁথিতে স্কুল, আর পরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর।
এই সম্পূর্ণ দেশীয় শিক্ষা জীবন তাকে মাটির অনেক কাছাকাছি রেখেছে। আর তাই এই বিখ্যাত স্লোগান আমি এখানকার ছেলে এটা সাধারণ ভোটারদের কাছে জাদুর মতো কাজ করেছে। কোনো বহিরাগত নয়, বরং একজন নিখাদ বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষ তার কথায় নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, যা এই সাফল্যের একটা অনেক বড় কারণ। এতক্ষণ আমরা অতীত আর সংগ্রাম নিয়ে কথা বললাম। এইবার চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং এক নতুন যুগের সূচনা। এই ডেটাটা একেবারে জলের মতো পরিষ্কার করে দিচ্ছে যে আসলে কি ঘটেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে 207টি আসন, যেখানে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র 80-তে। এটা জাস্ট একটা সাধারণ জয় নয়, বুঝতেই পারছেন, এটা একেবারে একটা নিরঙ্কুশ জনাদেশ। আর এই ফলাফলের মাধ্যমেই 15 বছরের দীর্ঘ শাসনের চূড়ান্ত অবসান ঘটল। এই নিরঙ্কুশ জনাদেশ আসলে একটা শব্দেরই জোরালো প্রতিধ্বনি, আর সেটা হলো পরিবর্তন। মানুষ তার প্রশাসনিক অভিজ্ঞতা, তৃণমূল স্তরের ওই মজবুত সংযোগ আর শক্তিশালী নেতৃত্বের ওপর প্রবল ভরসা রেখেছে। এই পরিবর্তন শুধুই ক্ষমতার হাতবদল নয়, বরং একটা সোনার বাংলা গড়ার যে রূপকল্প বা ভিশন, তারই একটা সরাসরি প্রতিফলন। তাহলে শেষমেশ এই বড় প্রশ্নটাই আমাদের সামনে থেকে যাচ্ছে। শাসক এবং বিরোধী দুই শিবিরেই পোর খাওয়া একজন নেতার হাত ধরে যখন এই নতুন অধ্যায় শুরু হচ্ছে, তখন এই নজিরবিহীন পরিবর্তন আগামী দিনে বাংলার শাসন ব্যবস্থার মূল কাঠামোকে ঠিক কিভাবে নতুন রূপ দেবে। এই দ্বিমুখী অভিজ্ঞতা দিয়ে রাজ্যের অর্থনীতি আর সমাজ ব্যবস্থায় কি সত্যি এক নতুন দিগন্তের সূচনা হবে? এই প্রশ্নটাই এখন আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরে আসব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।